গুড মর্নিং। আজকে 18ই এপ্রিল 2025, কাশ্মীরে এবারের মতন আজকেই আমাদের শেষ দিন। এই যে আমাদের হোটেল দেখতে পাচ্ছেন রাস্তার ওপারেই, আর হোটেলের ঠিক সামনে এইখানে আমরা হোটেলের জানলা থেকে সকালবেলায় দেখছিলাম, বেশ দুদিন ধরেই দেখছি যে এইখানে দারুণ সুন্দর ডিম পাউরুটি করে। তো এইখানটাতে বুবু বললো যে আজকে একটু ডিম পাউরুটি খেয়ে দেখি, তো এইটাই আমরা আজকে সকালবেলায় খাচ্ছি। এখন প্রতিদিন আমরা চা, কেক, পাউরুটি এইসব খাচ্ছি, আজকে রোজ দেখি তো তাই জন্য খুব লোভ হলো, তাই এখানে এসছি আজকে খেতে। দারুণ সেকেছে, একটু সস দিয়ে দাও। এই যে দেখছেন আমাদের হোটেল, এই রুমটাতে আমরা আছি, এই যে 3rd ফ্লোরের রুমটাতে, এই রুমটাতে আমরা আছি। সেখান থেকে আমরা সকালবেলায় দেখি, সকালবেলার দিকটায় বেশ ভিড় হয়। এখন তো 10টা বেজে গেছে। এক একটা হলো 50 টাকা করে, বেশ সুন্দর। এই পেছনে এই যে অংশটা দেখছেন গাড়ি যাচ্ছে, তার পেছনে এই ডাল লেকের একটা এক্সটেনশন রয়েছে, সেইখানে ছোট ছোট হাউস বোটও রয়েছে। তো চলো সাকিব, হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট করে নিয়ে আজকে আমরা রওনা দিচ্ছি আহারবলের পথে। আহারবলের ডিস্টেন্স এখান থেকে 70 কিলোমিটার মতন, সময় লাগে ওই 2 থেকে 2.25 ঘন্টা। অ্যাকচুয়ালি আমরা এবারে কাশ্মীরে যে ট্রিপগুলি করছি সেগুলি সবই শ্রীনগরকে বেস করে। আপনারাও এরকম করতে পারেন যে শ্রীনগরে থেকে এবং এক এক দিন এক এক জায়গাতে গেলাম, তো আপনারাও এটা করতে পারেন। তাহলে হয় কি, ওই লাগেজ নিয়ে বারবার এখানে ওখানে যাওয়া সেগুলো করতে হয় না। এক একবার এক এক রকম করবেন। কোনোবার পেহেলগামে 2 দিন থাকবেন, শ্রীনগরে 3 দিন থাকবেন, যেরকম আমরা আগের বার করেছি। এইবার যেমন 5 দিনই আমরা শ্রীনগরে থেকে গেলাম, এখান থেকে বিভিন্ন জায়গাগুলো ঘুরে আসছি। আবার কখনো একটু অফবিট জায়গায় গিয়েও থাকার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব সামনের বার পাটনি টপে গিয়ে একবার থাকবার। খুব সুন্দর নাকি পাটনি টপ, আরও কয়েকটা জায়গা তার সঙ্গে করবার। দেখা যাক সে কিরকম সুযোগ হয়, সেই মতো আর কি। আজকে আমরা যে জায়গাগুলিতে যাচ্ছি তার মধ্যে আহারবল তো রয়েছে। আহারবল বিখ্যাত হচ্ছে জলপ্রপাতের জন্য। তাছাড়া আমরা যাব পিরকি গলি। এই পিরকি গলি জায়গাটি আসলে একটি ধর্মীয় স্থান এবং তার একটি ঐতিহাসিক গুরুত্বও রয়েছে, সেটি ওখানে গিয়ে বলবো। আর তাছাড়া আমরা যাব ডাবজান বলে একটি জায়গায়। এটি এই দক্ষিণ পশ্চিম কাশ্মীরের একটি অতি সুন্দর জায়গা। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তার দুধারে অজস্র আপেলের বাগান, অজস্র, মানে যেদিকে তাকাচ্ছি শুধু আপেলের বাগান। এই পথ দিয়ে যদি আপনারা সেপ্টেম্বর মাসে যান, কি যে অপূর্ব লাগবে। এই পুরো আপেলের গাছ সমস্ত আপেলে ভর্তি হয়ে থাকবে, অসাধারণ দেখতে লাগবে। এই দেখুন আমি কথা বলছি, এইখানেও দেখুন, এগুলো সব হচ্ছে অ্যাপেল গার্ডেন। ফুলও এসে গেছে ছোট ছোট। এখন আমরা সোফিয়ান ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সোফিয়ান ডিস্ট্রিক্টকে বলা হয় অ্যাপেল টাউন। সমস্ত কাশ্মীরের মধ্যে এইখানে আপেলের চাষ সব থেকে বেশি হয়, প্রচুর আপেল গাছ রয়েছে এখানে। আমরা যখন সেপ্টেম্বরে আসবো ঠিক করেছি, তখন ভাবছি আহারবলে আরেকবার আসবো। এই পথটায় দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি আপেলের গাছ, মানে মাইলের পর মাইল আপেলের বাগান। ভাবুন যে কিরকম দেখতে লাগবে। আর তখন আহারবলেতেও জল অনেক বেশি পাওয়া যাবে, কারণ বর্ষার পরে পরে সাংঘাতিক জল থাকবে। আহারবলকে অনেকে নায়াগ্রা জলপ্রপাতের সঙ্গে তুলনা করে, যে এত বিভৎস জল ওখান থেকে পড়ে আর কি। দেখা যাক আমরা গিয়ে কতটা দেখতে পাই। এই যে দেখুন সোফিয়ান মার্কেট। عجب حال و هوای دار غربت،
زبانی نیا هم روزویا یک هم زبانی کنم درد دلم رو من حکایت کنم درد এই দেখুন এই মোড়ের থেকে এই দিকে যে রাস্তাটি যাচ্ছে এই রাস্তাটি যাচ্ছে পিরকি গলির দিকে এবং এই দিকেই দবজান, আর এই দিকে যে রাস্তাটি যাচ্ছে এটি যাচ্ছে আহারবলের দিকে। এই রাস্তাটিকে বলা হয় মুঘল রোড। কি কারণে বলা হয় সেটা পরে বলবো। এই যে রাস্তাটি, এই রাস্তাটিকে বলা হয় মুঘল রোড। আসলে দিল্লি এবং আগ্রা থেকে মুঘল বাদশাহরা তারা এই পথ দিয়ে শ্রীনগর পর্যন্ত যেতেন। এই যে রাস্তাটি এটি সোফিয়ান ডিস্ট্রিক্ট দিয়ে শ্রীনগর পর্যন্ত গেছে, সেই কারণে এই রাস্তাটিকে বলা হয় মুঘল রোড। প্রথম এই রাস্তাটা দিয়ে গিয়েছিলেন সম্রাট আকবর 1586 খ্রিস্টাব্দে। তার পরবর্তীকালে জাহাঙ্গীর গেছেন এবং এই পথ দিয়ে জাহাঙ্গীর বহুবার যাতায়াত করেছেন। মোগল সম্রাটরা যখন যেতেন তাদের সাথে তো বিরাট বড় ফৌজ যেত, তো সেই ফৌজ যাওয়ার সময়ই এই পীরকা গলির সাথে তার একটি ঘটনা ঘটে, সেটি আমি ওখানে গিয়ে বলবো। দারুণ আকর্ষণীয়, আপনারা সঙ্গে থাকবেন। خدایا صبر ده بر دلکی من خدایا صبر ده بر دلکی من نمانده در دلم هیچ صبر و طاقت نمانده در دلم هیچ صبر و طاقت। আহারবলে যাওয়ার এই পথটি কিন্তু অতি সুন্দর। একদিকে আপেল বাগান, একদিকে নদীর উপত্যকা, আর সামনে পীরপঞ্জাল পর্বতশ্রেণী, তার মাঝখান দিয়ে রাস্তা। আমরা এখন এসে পৌঁছেছি আহারবলে। আহারবলে ওয়াটারফলের নিচে যাওয়ার আগে এই ওপর থেকে ওয়াটারফলের ভিউ অসাধারণ লাগছে। পুরো মানে নীলচে সবুজ জল নেমে আসছে নিচে বেশ কয়েকটা ধাপে পরপর, এবং ওপর থেকে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, ওইখানে একটি স্টেপ, এইখানে একটি স্টেপ, আবার ওইখানে আরেকটি স্টেপ। আমরা এসে পৌঁছলাম আহারবলের মেইন যে পার্কিং এরিয়া সেইখানে। এইখানে বিরাট বড় পার্কিং এরিয়া, এই যে দেখতে পাচ্ছেন, এইদিকে ওয়াশরুমও রয়েছে। আর এই পথ দিয়ে, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এখানে পার্কিং রেট দেওয়া রয়েছে, 2 হুইলারের জন্য 10 টাকা, লাইট ভেহিকেল 30 টাকা, আর বাস মিনি বাস তার জন্য 50 টাকা। এইখানে টিকিট কাউন্টার, এইখান থেকে টিকিট কাটতে হবে, জনপ্রতি 15 টাকা করে। আর এইখানে খুব সুন্দর একটি আর্টিফিশিয়াল পার্ক তৈরি করা হয়েছে। এই যে বসার জায়গা রয়েছে, দোকানপাট রয়েছে, কাশ্মীরি পোশাকে সেজেগুজে এখানে ছবিও তোলা যায়। তবে আমার মনে হয় এই সকল আর্টিফিশিয়াল পার্ক তৈরি না করে এই জায়গাটার যে ন্যাচারাল বিউটি সেইটাকে ধরে রাখলেই বোধহয় বেশি ভালো হতো। যে পাহাড়ের মধ্য দিয়ে, পাহাড়ি পথ দিয়ে হেঁটে জলপ্রপাত পর্যন্ত পৌঁছাতাম, সেইটা মনে হয় বেশি ভালো লাগতো। যাই হোক, এখানে স্থানীয় মানুষজন তাদের রুজি রোজগারও হচ্ছে এর ফলে, এটাও একটা দেখবার বিষয়। এই যে সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে আপনি নেমে যাবেন। সিঁড়ি দিয়ে নামতে বেশ ভালোই লাগছে, একেবারে জলপ্রপাতের নিচ পর্যন্ত সিঁড়ি রয়েছে, কিন্তু ওঠার সময় একটু কষ্ট হবে। তো যাই হোক, সুন্দর জিনিস দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। যাদের পায়ের সমস্যা আছে ধীরে ধীরে উঠবেন, সিঁড়িগুলি খুব একটা খাড়া নয়, ছোট ছোট সিঁড়ি, মাঝে মাঝেই ফ্ল্যাট ধাপ রয়েছে, অসুবিধা হবে না খুব একটা। এই দেখুন, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এই রকম রেলিং করা রয়েছে, আর ওই দূরে ওয়াটারফলস ওই দিকটাতে। চলুন নদী দেখতে দেখতে আমরা যাই। এই দেখুন এখানে কি লেখা রয়েছে, ওয়েলকাম টু আহারবল ওয়াটারফলস, দ্য নায়াগ্রা ফলস অফ কাশ্মীর।
অপূর্ব রূপ। এখন বর্ষা নয়, তাতেই এই জলের ধারা। এরপর যদি বর্ষাকালের পরে যদি এখানে আসেন, মানে দেখে মনে হবে সত্যি নায়াগ্রা দেখছেন, এত সুন্দর। রংটা কি জলে, পুরো নীলচে সবুজ, দুর্দান্ত দেখতে। জলপ্রপাতটি অপূর্ব সুন্দর, সন্দেহ নেই, কিন্তু জলপ্রপাতটি কিন্তু খুব একটা চওড়া নয়। যেরকম আমরা ধুয়াধার জলপ্রপাত বা আমরা চিত্রকূট জলপ্রপাত যেরকম দেখি যে অর্ধচন্দ্রাকারে অনেকখানি তার প্রস্থ, তার বিস্তার, এখানে কিন্তু তা নয়। এই জলপ্রপাতের সৌন্দর্য হচ্ছে এর প্রাকৃতিক পরিবেশের সাথে জলধারার যে অপূর্ব মেলবন্ধন। এই নদীটির নাম হলো ভেসু নদী। এই পাহাড়ের সংকীর্ণ গিরিপথ দিয়ে প্রবল বেগে নদী বয়ে এসে বিভিন্ন ধাপে এই জলধারাটি নিচের দিকে নামছে। কাশ্মীরে এসে এত সুন্দর যে জলপ্রপাতটা দেখতে পেলাম, তার ক্রেডিট দিতে হয় আমার এক বান্ধবীকে, যার নাম সোমাদ্দুতি। মানে ও আমাকে বারবার বলেছিল যে তুই যখন শ্রীনগরে এতদিন থাকছিস, আহারবল না দেখে ফিরবি না। আমাকে কালকেও মেসেজ করেছে যে আহারবল দেখেছিস? আমি বললাম না, দেখিনি। যাই হোক, মানে ওকে থ্যাঙ্কস দিলাম, অনেক অনেক ধন্যবাদ ওকে দিলাম, কারণ এত সুন্দর জলপ্রপাত ও আমাকে রেকমেন্ড করেছে বলে। সবচেয়ে বড় কথা প্রাকৃতিক পরিবেশ। আমরা জাস্ট 15 দিন আগেই দেখে আসলাম নুরানাং জলপ্রপাত অরুণাচলে, সেটাও অসম্ভব সুন্দর, কিন্তু এর সৌন্দর্য অনেক বেশি। ওটা অনেক বেশি উঁচু থেকে পড়ছে, ওর রূপটা ভয়ঙ্কর বলা যায়, কিন্তু এর সৌন্দর্য অনেক বেশি। এই জলপ্রপাতটি জলপ্রপাত নাম না দিয়ে একে যদি একটি আমরা বড় খরস্রোত বা র্যাপিড বলি, সেই নামটাই বোধহয় বেশি উপযুক্ত। তার কারণ কেন আমি বলছি, দেখুন যে র্যাপিডের বৈশিষ্ট্য হচ্ছে ধাপে ধাপে নেমে আসা। দেখুন ওই যে ওপরে একটি ধাপ, তারপরে দেখুন এইখানে একটি ধাপ, আবার দেখুন এখানে একটি ধাপ, আবার এদিক থেকে গিয়ে সামনে আরেকটি ধাপ। এই যে পরপর যখন এই রকম ধাপযুক্ত হয়ে নদী নেমে আসে, সেটাকে খরস্রোত বলা হয়, ইংলিশে বলে র্যাপিড। আপনারা মতামত দিয়ে জানাবেন কমেন্ট বক্সে ঠিক বললাম কিনা। তবে যারা এখানে আসেননি, এর পরের বার কাশ্মীরে এসে কিন্তু অবশ্যই এই আহারবলে আসবেন। দারুণ সুন্দর লাগবে, এত সুন্দর রম্য প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে পাহাড় ঘেরা, খুব ভালো লাগবে। আহারবল ওয়াটারফল দেখে উপরে উঠে আসলাম, দারুণ সুন্দর লাগলো কিন্তু, তাই না? অপূর্ব সুন্দর। আমরা প্রথমে সোনমার্গ গিয়েছিলাম বটে, কিন্তু সোনমার্গ থেকে যদি ওখানে যা ভিড় পেয়েছি, সবাই যদি আহারবলে আসতো তাহলে সৌন্দর্যটা বেশি উপভোগ করতে পারতো। তখন আবার আহারবলেও প্রচণ্ড ভিড় হতো। ভিড় হতো, কিন্তু এটা কেন একটু ওয়ার্দি হতো আর কি। সোনমার্গে অ্যাকচুয়ালি এখন কিছুই নেই, বরফ থাকলে অনেক সুন্দর লাগে। আর ওই যে মিডোজগুলো আছে, এখন এত নোংরা করে ফেলেছে মানুষজন যে ওখানের মানে দেখে একদম ভালো লাগবে না। এখন আমরা রওনা দিচ্ছি দ্রাবজান এবং পিরকা গলির দিকে। পিরকি গলি যাওয়ার রাস্তা ভালো, কিন্তু এই রাস্তাতে মাঝে মাঝে কিন্তু ল্যান্ডস্লাইডের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গায় পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে রয়েছে রাস্তার উপরে, এবং এই ল্যান্ডস্লাইডের জন্য মাঝে মাঝেই কিন্তু এই রাস্তা বন্ধও থাকে।
ভীষণ ল্যান্ডস্লাইড হয়েছে এই দেখো। হ্যাঁ, বিরাট ল্যান্ডস্লাইড হয়েছে। এই দেখো পিরকিগলি যাওয়ার পথের দৃশ্য অসম্ভব সুন্দর। এই রাস্তাটি বছরের বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে, সেই কারণে এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যেই এই পথ চলাচলের যোগ্য থাকে। অন্য সময়ে এই পথে আপনি যেতে পারবেন। বুবুর খুব চিন্তা হয়েছে যে এইরকম ল্যান্ডস্লাইড হয়েছে, এইরকম বরফ, মুঘলরা এই রাস্তা দিয়ে কি করে যেত। আপনাদের আগে বললাম না যে এই রাস্তাটিকে বলে মুঘল রোড। এই পথ দিয়ে মুঘলরা সফিয়ান হয়ে শ্রীনগর পর্যন্ত যেত এবং এই রাস্তাটার এখনো মুঘল রোডই নাম রয়েছে। সেঞ্চুরিতে, মানে ধরুন আজ থেকে প্রায় 400-450 বছর আগের কথা, সেই সময় এই রাস্তা দিয়ে কিভাবে যেত। এখন তো পাকা রাস্তা, দিব্যি সুন্দর গাড়ি যাচ্ছে। লাল গুলাম ব্রিজ। রাস্তা একদিকে সোফিয়ান হয়ে গেছে শ্রীনগর, আর এই দিকে সোজা চলে গেছে জম্মু পর্যন্ত। তেরো 1000 ফিট। এপ্রিল মাসে কাশ্মীরে এসেও কিরম বরফ পেলে বলো? বলো। আমার তো কোনো ধারণাই ছিল না এই জায়গায় এত বরফ হতে পারে। বাবা, আমরা তো কোনো সোয়েটার জ্যাকেট আনিনি। আমি তো এইরকম একটা মাত্র জিন্সের জ্যাকেট এনেছি। আমি নিয়ে এসেছি। তুমি আনছিলে না, আমি বললাম আমরা নিয়ে যাও যদি লাগে। অসম্ভব বরফ। এই দেখো, এই পাশটা দেখো, পৌঁছে গেছি আমরা। সাংঘাতিক বরফ। পৌঁছে গেছি পিরকিগলি। আরে বাবা রে বাবা, এটা তো পুরো ঢেকে থাকে বরফে মনে হচ্ছে। ওরে বাবা রে, প্রচন্ড ঠান্ডা। ও, এত ঠান্ডা আমরা জানতামই না। এইটি হলো পিরকিগলির মূল মাজার। এইখানে পীর সাধক আহমেদ করিম তিনি সাধনা করতেন। এটি কিন্তু তার সমাধিক্ষেত্র নয়, এটি তার সাধন ক্ষেত্র। এবং এই স্থানটিকে তিনি বলতেন যে এইখানেই ঈশ্বরের বাস। এই অঞ্চলটি এত নিরিবিলি, এত শান্ত। এই দিকে হচ্ছে সোফিয়ান, প্রায় 46 কিলোমিটার দূরত্ব, আর এই দিকে বাফলিয়াজ, প্রায় 55 কিলোমিটার দূরত্ব। তার ঠিক মাঝামাঝি জায়গায় এই পিরকিগলি।
পথের ঐতিহাসিক গুরুত্ব যথেষ্ট বেশি। মুঘলরা এই পথ দিয়ে যাতায়াত করতেন। পীর কি গলির এই অঞ্চল দিয়ে যখন মুঘল সৈন্যবাহিনী যখন যেত তখন এই অঞ্চলে প্রচুর হইহট্টগোল হতো, যা হয় স্বাভাবিকভাবে, এবং এখানে তাতে পীরের সাধনায় খুব বিঘ্ন ঘটত। এবং পীর সেই সময় সেই সৈন্যবাহিনীকে এবং একসময় মুঘল সম্রাট জাহাঙ্গীরকে তিনি অনুরোধ করেন যে এই স্থানটি ঈশ্বরের পবিত্র স্থান, এই স্থান দিয়ে তোমরা যখন যাবে তখন তোমরা শান্তভাবে যেও, এখানে হইহট্টগোল করো না। কিন্তু জাহাঙ্গীর নাকি তার কথা অমান্য করেন এবং তাকে যথেষ্ট হেয় এবং বিদ্রূপ করেন, এবং জাহাঙ্গীরের সৈন্যবাহিনীর অনেকেও এই বিষয়টি নিয়ে বিদ্রূপ করেন এবং তারা তারপরে এই জায়গা দিয়ে চলে যান। এই জায়গা দিয়ে চলে যাওয়ার পরে কিন্তু মুঘল সৈন্যবাহিনীর বিভিন্ন জন অসুস্থ হয়ে পড়ে, তাদের কারোর মৃত্যু হয়, এবং সবথেকে বড় কথা সম্রাট জাহাঙ্গীর তিনি এই অঞ্চল থেকে কিছুটা এগিয়ে গিয়ে রাজৌরি বলে একটি জায়গা আছে, সেইখানে গিয়ে তিনি মারা যান। তারপরের থেকে এই অঞ্চল, এই স্থানটি এখানকার মানুষের কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য স্থান হয়ে ওঠে এবং পবিত্র স্থান হিসেবে গণ্য হয়। আর এই যে আহমদ করিম যার কথা বললাম, তিনি মুখ দিয়ে বিভিন্ন রকম শব্দ করতে পারতেন এবং সেই শব্দ দিয়ে নাকি শোনা যায় তিনি শিলাবৃষ্টি, ঝড়, এমনি বৃষ্টি এইগুলো নাকি তিনি নিয়ে আসতেন, বা কখনো কখনো প্রচণ্ড তুষার ঝড় হলে সেগুলো নাকি তিনি স্তব্ধ করে দিতে পারতেন। এবং এখানকার মানুষেরা এখনও এই অঞ্চলে যখন এরকম প্রবল ঝড় বৃষ্টি হয়, প্রবল তুষারপাত হয়, তখন নাকি এই পীর কি গলি, এই পীরের নামেই কিন্তু তখন তারা সাধনা করে এবং প্রার্থনা করে। এইখানেই এই স্থানটির গুরুত্ব। এই স্থানটি প্রধানত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস এই সময়ের মধ্যেই যাতায়াত করা যায়। দেখলেনি এখন যে আমরা আসলাম, এখনই রাস্তাতে কত প্রচণ্ড বরফ, বাইরে অসম্ভব হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। সেই কারণে আমি এই জায়গাটির বৈশিষ্ট্য বা এই জায়গাটির মাহাত্ম্য আমি আপনাদের এই গাড়ির মধ্যে বসে বললাম, যাতে এই হাওয়ার আওয়াজে কথাগুলো কেটে না যায়। দেখো, ইয়ে হ্যাঁ ডাবজান ভ্যালি। আমরা এবার এসে পৌঁছালাম ডাবজান ভ্যালিতে। এই যে দেখুন সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এইখান দিয়ে একটি ট্রেকিং রুট রয়েছে। এই পাহাড়ের উপর দিয়ে বেঁকে বেঁকে ট্রেকিং রুট চলে গেছে অনেক উঁচুতে, ওইখানে পাইনের বন, সেইখান দিয়ে পর্যন্ত ট্রেকিংয়ের রুট গেছে। খুব সুন্দর ভ্যালি। এইখানে এসে কিছুটা সময় কাটাতে পারেন, কিন্তু এই জায়গাটিতে আর্মির ক্যাম্প রয়েছে। এইখানে আর্মির কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে আপনাদের আসতে হবে। আর্মি যদি মনে করে আসতে দেবে তাহলে আসতে পারবেন, যেমন আমরা পারলাম। যদি মনে করে যে না পারমিশন দেব না তাহলে আসতে পারবেন না, তখন ফিরে যেতে হবে। তো আমাদের কপাল ভালো, আসলাম। এবার আপনাদের জায়গাটা দেখাই। এইখানে অনেকগুলি শেফার্ড হাউস রয়েছে। এই দেখুন ভেড়ার দল নদী পার হচ্ছে। দারুণ লাগলো। ছোট্ট একটু জায়গা, অল্প কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, এইবারে ফিরে যাব। हो गया? हो गया? আমরা আবার সোফিয়ানে ফিরে আসলাম। সোফিয়ানে ফিরে এসে এখানকার যে মার্কেট এরিয়া, সেইখানে ভ্যারাইটিস কাশ্মীরি রুটি পাওয়া যায়। অ্যাকচুয়ালি কাশ্মীরি রুটিগুলিকে খামারু বলে। এই খামারুর অনেক ধরনের ভ্যারাইটিস আছে। এই বুবু এখানকার স্থানীয় কিছু মহিলার সাথে কথা বলে বলে ঘুরে ঘুরে সেই রুটিগুলোর নাম জানলো। আপনাদের দেখাচ্ছে, রুটি বলে খামেরি রুটি। দেখাও। এই খামেরি রুটির আবার অনেকগুলো ভাগ আছে, আমরা এটা জানতাম না। আমরা জানতাম কাশ্মীরিরা খায় হচ্ছে খামেরি রুটি। ওনারা আমাকে বলে দিলেন এটাকে বলছে শিরমাল, এটাকে বলছে কুলচা, এটাকে হচ্ছে তেলবুরু। কি সুন্দর সুন্দর। এবং এগুলোর একটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে ঘি ছাড়া।
আর এটা তৈরি করতে ঘি লাগে, এটা করতে ঘি লাগে। আর এগুলো সবই কিন্তু তান্দুরে তৈরি হয়, মানে ভেতরে একটা ওভেন আছে, তান্দুরের ওভেন, ময়দা দিয়ে তৈরি হয় এবং তান্দুর করে এগুলো বার করে। খুব সুন্দর খেতে, কিন্তু আমরা এবার খাবো। इससे बनता है यहाँ पर? तंदूर में। अच्छा अच्छा, ये तंदूर में बनते हैं। हाँ, ये सब तंदूर रोटी। में बनते हैं, जलाते हैं। ইয়ে এটা আটা হচ্ছে ওনাদের কারখানা, এখানে আটা তৈরি হয়, এই যে সব আটা রাখা রয়েছে, আর এইখানে এই তন্দুরে রুটি সেকা हाँ, হয়। ঘি के साथ होता है? घी के साथ, घी के बगैर भी वो नीचे नीचे हाँ, घी के ये मशीन साथ। में गूंथते हैं, हाँ, ये मशीन में बनाते हैं। ये मशीन में बनाते हैं। घी के साथ भी होता है, घी के बगैर भी होता है। अच्छा अच्छा, शुक्रिया। आपका नाम क्या है? उदयसर। अच्छा, मुदस्सर। আমাদের সঙ্গে দুজন কাশ্মীরি যে মহিলা, ওনাদের সঙ্গে পরিচয় হলো, এত ভালো, আমাকে সবটা বুঝিয়ে দিন। আমাকে বলছে যে চলো চা খেতে চলো, আমরা ওনাদের নিয়ে আসলাম আমাদের সঙ্গে চা খাওয়ার জন্য। 3 4 5 আমাকে বলছে চলো, একজনের নাম মুস্কান, আরেকজনের নামটা আমি জিজ্ঞেস করলাম না। আমাকে বলছে আপনি চলুন, আমার সামনেই বাড়ি, ওখানে গিয়ে চা খেয়ে আসবেন। তো আমরা বললাম আমার সঙ্গে চলুন, আমরাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, আর সঙ্গে এই রুটি। এই যে রুটি, এই খামারু, এটা এই চায়ের সাথে খায়। এটা না একদম প্যাটিসের মতো খেতে, দারুণ খেতে। আর এটার মতো ঘি আছে আর কি, সমস্ত প্রোডাক্টটাই ময়দার। কিন্তু আপনারা তো সবাই জানেন যে মানে কাশ্মীরের বেকারি ভীষণ ভীষণ প্রসিদ্ধ, দারুণ টেস্টি, এবং এর সাথে চা খেলে আরো ভালো লাগবে এটা। ঠিক আছে, ওকে। এই দেখুন এখানে কেমন শিলাবৃষ্টি হয়েছে। জল শীতকালে। আজকেই আমাদের কাশ্মীরে এবারের মতন শেষ দিন, মানে শেষ রাত। আজকের ট্রিপ শেষ করে আমরা এখানে জওহরনগরে একটি হোটেলে এসেছি, এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতে। এই যে খুরশিদজি, পুরো ট্রিপে যার সাথে দেখা হয়নি এই খুরশিদজি, আর তার সাথে সাকিব তো আছেই, ইনি হচ্ছেন আসিফ ভাইয়া, এনারা সবাই রয়েছেন। আমরা সবাই মিলে আজকে এখানে খাওয়া দাওয়া করছি। আর এই খুরশিদজির সাথে কিন্তু আরেকটা ব্যাপার, খুরশিদজি, আর এই খুরশিদজির সাথে আরেকটি ব্যাপার যে হোটেল বুকিং, হাউসবোট বুকিং বা যে কোনো গাড়ির বুকিং, স্পেশালি গাড়ির বুকিং, এই সমস্ত কিছুর জন্য আমি কিন্তু ভীষণভাবে নির্ভর করি খুরশিদজির উপরে। এবং গতবার যখন আমি কাশ্মীরে এসেছিলাম তখনই ওনার সাথে আমার পরিচয় হয়েছিল, মানে আমাদের পরিচয় হয়েছিল, এবং আমরা সকলে ভীষণভাবে মানে ওনার দ্বারা আমরা উপকৃত হয়েছি বিভিন্ন ব্যাপারে। আর আমরা আজকে এসেছি গানিসান্স রেস্টুরেন্টে, এটা জওহরনগরে, এবং এখানে অথেন্টিক ওয়াজওয়ান পাওয়া যায়। এই রেস্টুরেন্টটায় শুধু ওয়াজওয়ানই পাওয়া যায়। আপনারা যদি ওয়াজওয়ান ট্রাই করতে চান শ্রীনগরে এসে অবশ্যই এই জায়গাতেই আসবেন, কারণ আমাদের খুরশিদজিও আজকে এখানেই নিয়ে এসেছেন। এটা হচ্ছে অথেন্টিক ওয়াজওয়ান পাওয়া যায়। আপনারা দেখুন আজকে আমরা কী কী নিয়েছি। দেখো, বলো কী কী নিয়েছে। আমরা নিয়েছি হচ্ছে আজকে কাশ্মীরি চাউল, যেটা বলে মোটা চাউল হয়, কাশ্মীরি চাউল যেটা মোটা ধরনের চাল হয়। আর এটা হচ্ছে মেথি মাছ, ছোট ছোট কিমা করে কাটা। এটা হচ্ছে মাটন শিক কাবাব। আর এইটা হচ্ছে চিকেন রোগান জোস। আর কত সুন্দর একটা রেকাবিতে দিয়েছে দেখুন। कश्मीर के रिगार्डिंग जितने भी आपको फैसिलिटीज़ चाहिए, सपोज़ होटल एकोमोडेशन हो, ट्रांसपोर्ट हो, या कोई भी एडवेंचर एक्टिविटीज़ हो, गंडोला तो बुकिंग, उसमें मेन यहाँ रहता है गुलमर्ग गंडोला की बुकिंग, उसके रिगार्डिंग, या कोई भी एडवेंचर एक्टिविटीज़ हो, ट्रांसपोर्ट में हर किस्म की गाड़ी आपके लिए अवेलेबल रहेगी। और होटल्स भी जो भी कैटेगरी आपकी डिमांड होगी वो आपके लिए अवेलेबल रहेगी। थैंक यू। আমি খুরশিদজির বক্তব্য আপনাদের কাছে সরাসরি তুলে ধরলাম, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। আমার ওনার সার্ভিস ভালো লেগেছে, আপনাদের সুবিধার্থে আমি আপনাদের কাছে সেটা তুলে ধরলাম। আপনারা অবশ্যই বার্গেনিং করতে পারেন, আপনারা অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতেও পারেন, নাও করতে পারেন, তাতে আমার কিছু ব্যাপার না। কিন্তু আমি আপনাদের সুবিধার্থে ওনার বক্তব্যটাকে সম্পূর্ণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম।
বৃষ্টি ভেজা কাশ্মীর। আজকে 19শে এপ্রিল 2025। আমরা আজকে কাশ্মীর থেকে রওনা দিচ্ছি মানে জম্মুর পথে রওনা দিচ্ছি। এরপরে জম্মুতে পৌঁছিয়ে জম্মু থেকে আবার যাব দিল্লি এবং দিল্লি থেকে তারপরে বাড়ি। আমাদের কাশ্মীর ট্রিপ এইবারের মতন এখানেই শেষ। আর আমাদের জম্মু থেকে নিউ দিল্লি যাওয়ার আমরা যে রাজধানীতে টিকিট কেটেছিলাম সেই টিকিট ওয়েটিং লিস্টে ছিল। একটি টিকিট কনফার্ম হয়েছিল, আরেকটি টিকিট ওয়েটিং লিস্টে ছিল। তো এখনও পর্যন্ত দেখলাম যে সেই ওয়েটিং লিস্টের কিছু হেরফের হলো না। তো তৎকালের ওয়েটিং লিস্টের উপর আমি আর ভরসা করলাম না। আমরা জম্মু থেকে দিল্লি পর্যন্ত আমরা বাসে যাব, লক্ষ্মী ট্রাভেলসের বাসে যাব এবং আমি রেড বাস থেকে বুকিং করেছি। আমরা এসে পৌঁছে গেলাম দিল্লি কাশ্মীরি গেট। ঘড়িতে এখন সময় 7:14। এই দিল্লি থেকেই আজকে বিকেলবেলা শিয়ালদা রাজধানী রয়েছে, শিয়ালদা রাজধানী ধরে আমরা শিয়ালদা পৌঁছাবো। কিন্তু এখন আমরা যাব আবার সেই পাহাড়গঞ্জে, যে হোটেলে আমরা বরাবর থাকি, অর্থাৎ শান্তিবিলা হোটেলে। সেই শান্তিবিলা হোটেলের পর আমরা পৌঁছাবো তারপরে নিউ দিল্লি স্টেশনে। এখন আমরা এসে পৌঁছেছি নিউ দিল্লি স্টেশনে। এখান থেকে বিকেল 4:30 এই শিয়ালদা রাজধানী করে আমরা পৌঁছাবো কলকাতা। আর আজকে এখানেই শেষ করছি আমাদের এবারের এই ভ্রমণ সিরিজ। আর আমাদের এই কাশ্মীর ভ্রমণ সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।